4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ জানাবেন ডক্টর ইউনূস। বলেছেন গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভণ্ডুলের অপচেষ্টায় তৎপর পতিত শক্তি। বিদেশ থেকে ভাড়ায় লোক এনে দেশ চালানো যায় না, বলেছেন মির্জা ফখরুল। আন্তর্জাতিক মহলের মনোভাব বোঝার তাগিদ বিশিষ্টজনদের। যুদ্ধ বিমান বিধ্বস্তে দগ্ধ আরও 2 জনের মৃত্যু, নিখোঁজ 1 জন, 2 জনকে রিলিজ দেওয়া হয়েছে, অপেক্ষায় আরও 10 জন। কৃষি খাত থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানি। জড়িত খোদ কর্মকর্তারাও চড়া মূল্যে কিনতে হচ্ছে কৃষি পণ্য, ব্যবস্থা নেয়ার তাগিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজন ভণ্ডুলের অপচেষ্টা চালাচ্ছে। এদিকে জাতীয় পার্টির কাজী জাফর গ্রুপের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ 4 থেকে 5 দিনের মধ্যে ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিকেলে 14টি দল ও জোটের নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তিনি এ সময় নির্বাচন বানচালের অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গন্ডগোল সৃষ্টি করছে। যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে জাতীয় পার্টির কাজী জাফর গ্রুপের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের জানান 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আমি মনে করি আজকের আমাদের আলোচনার সবচেয়ে ফলপ্রসূ সাবজেক্ট হচ্ছে এইটা। উনি ওনার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট তারিখ সময় তিনি ঘোষণা করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি নিম্নকক্ষ নির্বাচনে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি চায় না। তিনি বলেন রাতারাতি সংস্কার সম্ভব নয়, কয়েকটি বৈঠক করেই সংস্কার হয়ে যাবে এমনটা ভাবা ঠিক নয়। আহমেদ সারোয়ারের রিপোর্ট। জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাবার। কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। যেমন আপনারা দেখুন, খুব জোর করে বলছে আনুপাতিক হারে যে আপনার পিআর পদ্ধতির নির্বাচন। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হয় না। আমরা এই কারণেই বলেছি যে নিম্নকক্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা আনুপাতিক হারে নির্বাচন কথা আমরা চিন্তা করি না। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলবো যে বিএনপি শুধু নির্বাচন চায়। নির্বাচন কেন চাই সেদিকটা ভালো করে দেখ, চিন্তা করুন, অবকাশই পায় না। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে? আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এদিকে বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী শহীদ আফনান ফাইয়াজের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানান। যার অমূল্য সম্পদ হারিয়েছেন
দেশের সম্পদ পৃথিবীর কেউ করে দিতে পারে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া রাষ্ট্র গঠন ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে দেরি হওয়া ঠিক নয়। গেল আওয়ামী শাসনের সময় বিশ্লেষণ করে অর্থনীতিবিদ হোসেন জিল্লুরের লেখা অর্থনীতি, শাসন ও ক্ষমতা, যাপিত জীবনের আলোক্য বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শনিবার কথা বলেন তারা। আলোচনা অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরি হয়েছে, তবে অবস্থার তেমন ইতিবাচক পরিবর্তন হয়নি। বলেন, সংস্কার রাতারাতি সম্ভব নয়, এটি চলমান প্রক্রিয়া। আলোচনায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, নিয়ন্ত্রণহীন ক্ষমতার লাগাম টেনে ভারসাম্য তৈরি করতে হবে। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া মানুষের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয়। বিশিষ্টজনরা বলেন, সংস্কারের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভাবনা বুঝতে ব্যর্থ হলে আগামীর বাংলাদেশ বাস্তবে রূপ দেওয়া কঠিন হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর একটি রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে। শনিবার ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশ নিয়েও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। প্রশ্ন করেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে? দুঃখ করে তিনি আরও বলেন, জুলাই আগস্টে আহতরা হাসপাতালে কাতরাচ্ছে। জানান, আহতদের ওই সময় তিনি হাসপাতালে দেখতে গিয়েছিলেন। সম্মেলনে ৩ বছরের জন্য উপজেলা বিএনপি সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতকে নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়। 20 জন ছাত্র সবুজ রঙের অ্যাপ্রন পরা, তারা সেখানে শুয়ে আছে। তারা আমাকে বলেছে, আপনি একমাত্র ব্যক্তি যে আমাদেরকে দেখতে এসেছেন। অর্থাৎ যারা জীবন দিল, চক্ষু দিল, অঙ্গ দিল, জীবন দিল, এই সরকার তাদেরও মূল্যায়ন করতে পারে নাই, তাদের দেখতে যাওয়ার সময় তাদের নাই। আমরা 71 যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এবং এই যে জুলাই আগস্টের বিপ্লব গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তু সেই গণতন্ত্র তো প্রতিষ্ঠা হয় নাই। নির্বাচন ছাড়া কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? কিন্তু আমরা লক্ষ্য করেছি অত্যন্ত উদ্বেগের সাথে এই যে উপদেষ্টা পরিষদ, তারা নির্বাচন পিছানোর দিকে তাদের চেষ্টা, তাদের মনের গোপন ইচ্ছা যে এই সরকার 5 বছর কমসে কম থাকুক। মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেছেন, এমন মর্মান্তিক ঘটনায় সরকার সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত ওয়াকিয়া ফেরদৌস নিধির পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। রাজধানীর তুরাগ থানার চণ্ডালভোগ এলাকায় নিধির পরিবারের সঙ্গে বেশ কিছু সময় কাটান বিএনপি নেতারা। সন্তান হারানো পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তারা। জনগণের সরকার যখন দায়িত্ব নেবে তখন কিন্তু তারা সচেতনভাবে কাজ করে যাবে, কেননা তারা জানে তাদের জবাবদিহি করতে হবে। দেশ পরিচালনা করতে গেলে নানান রকমের সমস্যা আসে, দুর্ঘটনা আসে, এবং একটি সত্যিকার জনপ্রতিনিধিত্বশীল সরকার সেই পরিস্থিতি যাতে সঠিকভাবে মোকাবেলা করতে পারে জবাবদিহিতার সঙ্গে, সেটাই আমরা প্রত্যাশা করি। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলবো, যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা আহত রয়েছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারবর্গের জন্য যথাযোগ্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এটা আজকের সরকারের দায়িত্ব। অন্যদিকে দুর্ঘটনায় নিহত ফাতেমা আক্তারের শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপির আরেকটি প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নেতৃত্বে বিএনপি নেতারা শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে এসেছি আপনাদেরকে সমবেদনা জানাতে। তেমনি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজকে অসুস্থ, আপনারা সবাই জানেন, তিনিও সমবেদনা জানিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় নেতাকর্মীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সোশ্যাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী নির্বাচনে সবচেয়ে বড় হুমকি, যা মোকাবেলায় দেশি বিদেশি বিশেষজ্ঞ টিম কাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার সকালে খুলনায় নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোট গ্রহণের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যাপারে কাজ চলছে। তফসিল ঘোষণার আগে এ ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া দেশ ও জাতির কাছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দায়বদ্ধতা রয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের 1 বছর পরেও মানুষের অধিকার আদায় হয়নি। সমাজে চাঁদাবাজ ও সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। রাষ্ট্রতন্ত্র থেকে দুর্নীতিকে চিরতরে বিলুপ্ত করা যায়নি। জাতীয় নাগরিক পার্টি দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকায় সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেন। নাহিদ বলেন, শেখ হাসিনার সংবিধান সহ তার যে সরকার ব্যবস্থা ছিল তা সব পাল্টে নতুন সরকার গঠন করতে হবে। মানুষের সকল অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকলে চলবে না। এ সময় আরও বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদিব আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ অন্যরা। সমাজে চাঁদাবাজ এবং সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। আমাদেরকে আরো জানতে হয়েছে, যখন আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতিকে চিরতরে বিলুপ্ত করা যায়নি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার সংবিধান সহ শেখ হাসিনার যে সরকার ব্যবস্থা ছিল, এই সকল নিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র, নতুন সরকার তৈরি করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি। 27 জুলাই, জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ একটি দিন আজ। এই দিনে সেতু ভবন ও এলিভেটেড এক্সপ্রেস সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, এসব হামলার পেছনে বিএনপি জামাত জড়িত। 14 দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, ধ্বংসযজ্ঞের পেছনে ইউনুস গং জড়িত। সহিংসতায় সম্পৃক্ততা পাওয়া গেলে ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওবায়দুল কাদের বলেছিলেন, মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। রিপোর্ট জিয়া খানের। 27 জুলাই 2024 শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল সকাল থেকেই। 9 ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয়েছিল নানা কাজে। সেদিন ক্ষতিগ্রস্ত সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার দায় দিয়েছিলেন বিএনপি জামাতের ওপর। 2001 সালে এরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষগুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস। 14 দলের পক্ষ থেকে দায় চাপানো হয়েছিল বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর। শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই, দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নিয়েও নাটকীয়তার আশ্রয় নিয়েছিলেন ওবায়দুল কাদের। মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10 এই দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। নিরাপত্তার অজুহাতে ডিবি হেফাজতে থাকা 5 সমন্বয়ককে আন্দোলন তুলে নেয়ার চাপ দিয়েছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে, যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে এক দল, আরেক দল আক্রমণ করেছে, এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। তবে ইন্টারনেট বন্ধের নাটকের পরিচালক জোনায়েদ আহমেদ পলকের একের পর এক মিথ্যার সিরিয়াল তখনও ছিল নিয়মিত।
আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। সেদিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরিস্থিতির রাজনৈতিক সমাধানের কথা জানায় বিএনপি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের 6 দিন পেরিয়ে গেছে, এখনও থামেনি কান্না, কমেনি আহাজারি। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় অর্ধশত, আর সরকারি তথ্য মতে এ পর্যন্ত নিভে গেছে 35টি প্রাণ। নিখোঁজ রয়েছেন একজন। সবার লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে শনিবার মারা গেছেন 2 জন এবং রিলিজ দেওয়া হয়েছে 2 জনকে। রিলিজের অপেক্ষায় আরও 10 জন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। বিমান দেখে আকাশে উড়বার যে স্বপ্ন দেখেছিল মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা, সে স্বপ্ন আর বাস্তব হবে না মর্মান্তিক দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের। যেন আকাশ ভেঙে পড়েছে দুর্ঘটনার শিকার শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর। এ ঘটনায় পুরো দেশ শোকে স্তব্ধ। আল্লাহ তুমি দয়া করো, আমার বুকে আমার সন্তানকে ফিরাইয়া দাও। দুর্ঘটনার 6ষ্ঠ দিনেও শুনতে হচ্ছে বিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষার্থীর মৃত্যুর খবর। শনিবার সকালে খবর আসে স্কুলটির 7ম শ্রেণীর ছাত্র জারিফকে আর বাঁচানো সম্ভব হয়নি। 40% দগ্ধ নিয়ে ভর্তি ছিলেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তারও কিছুক্ষণ পরে দুঃসংবাদ আসে বার্ন ইনস্টিটিউট থেকে। বলা হয় পরপারে পাড়ি জমিয়েছেন স্কুলটির অফিস সহকারী মাসুমাও। 90% দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মানে 22 তারিখে সকালে আমরা এই বার্ন ইউনিটে আমরা নিয়ে আসি। হ্যাঁ, তখন কথা বলছে। নির্দিষ্টভাবে কারোর উপরে দায় চাপানোর কিছু নেই। তো আমরা বলবো যে এইসব প্রশিক্ষণ বিমান ঢাকার ভিতরে না রাখার জন্য, আর বিশেষ করে যেহেতু একটা স্কুল, এখানে অনেকগুলো প্রাণ গেছে। এটা তো এমন না যে অল্প কটা ইয়ে গেছে। উনি ওখানকার স্টাফ ছিল, আমার বোন। আমার ছেলে হইলো, একটা ছেলে 6-এ পড়ছে, এই যে পরীক্ষা দিছে, সামনে অনেক স্বপ্ন ছিল, উনি আগাইতে পারলো না। আমি জানি না আমার কি হবে। হাসপাতালটিতে এখন পর্যন্ত 4 জন ক্রিটিক্যাল ও 9 জন সিভিয়ার রোগী ভর্তি আছে বলে জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার 2 জনকে দেওয়া হয়েছে ছাড়পত্র। যে 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি, একজনকে সকাল 9:30 আর একজনকে 10টার দিকে। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে এরই মধ্যে সিঙ্গাপুর, চায়না ও ভারত থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাদের সাথে সমন্বয় করে আহতদের উন্নত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক। যে সিঙ্গাপুর, চায়না এবং ইন্ডিয়ার যে টিম, এবং আসলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই নামগুলোর কোনো আলাদা বিষয় নাই, কারণ আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি একেবারেই ইন এনিমাস। এখানে আলাদা কারোর ডিসিশন নেই। আমাদের টিমই মেনলি এই ডিসিশনগুলো নেওয়ার পরে আমাদের টিমই, আমাদের জানেন আপনারা, আমাদের 6টা ইউনিট ভাগ করা আছে। 6টা ইউনিট চিফের নেতৃত্বে আসলে তারা সবাই আমাদেরকে সহযোগিতা করছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত 36 জন রোগী ভর্তি আছে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 9:10 জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান প্রধান উপদেষ্টা। হাসপাতালে পৌঁছে প্রধান উপদেষ্টা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের কাছ থেকে সেদিনের ঘটনার বর্ণনা শোনেন এবং আহত রোগীদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। অধ্যাপক নাসির জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশন বোর্ডের পরামর্শক্রমে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে এবং সর্বোত্তম সেবা নিশ্চিতে বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা হতাহতদের বিস্তারিত জানতে চাইলে বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান ঘটনার বিশদ বর্ণনা দেন। তিনি জানান, রোগীদের স্থানান্তরের সময় অ্যাম্বুলেন্সের অভাব প্রকটভাবে বোঝা গেছে। প্রধান উপদেষ্টা অবিলম্বে এ বিষয়ে করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন এবং দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। হাসপাতাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত ছিলেন। কৃষিখাত থেকে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করছে বহুজাতিক কোম্পানি ও একটি সুসংগঠিত সিন্ডিকেট। জোরালো অভিযোগ রয়েছে এর সাথে জড়িত খোদ
কৃষি বিভাগের সংশ্লিষ্ট দপ্তর ও উচ্চপদস্থ দায়িত্বশীল কর্মকর্তারা। এর ফলে 2 থেকে 3 গুণ দামে কৃষককে কিনতে হচ্ছে সার, কীটনাশক সহ কৃষিপণ্য। কৃষিখাত নিয়ে গোলাম মঈনুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ। কৃষি প্রধান বাংলাদেশ, অথচ স্বাধীনতার 54 বছরেও সার ও কীটনাশকের স্বয়ংসম্পন্ন নয়। তাই দেশ এখনো বিদেশি কোম্পানির বাজার। 15,000 কোটি টাকার কীটনাশকের বাজারে প্রায় 90% চাহিদা মিটিয়ে আমদানি করে। দেখা যায় আইন বহির্ভূতভাবে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে দায়িত্বশীলরাই। কাঁচামাল ও পণ্য আমদানিতে পেটেন্টের দোহাই ও সিঙ্গেল কান্ট্রি সোর্স করে রাখায় প্রতিযোগিতামূলক পণ্য কেনার সুযোগ বন্ধ করে রাখা হয়েছে। সিঙ্গেল সোর্সের মধ্যে কেন যেতে হবে যদি কোম্পানি করতে পারবে না? তার জন্য গ্লোবাল মার্কেট খোলা আছে। সিঙ্গেল সোর্সিংগুলো যদি হয়, কোনো সময় যদি কোনো একটা পার্টিকুলার যদি কান্ট্রি এইড দেয়, সাহায্য দিল, সেই সাহায্যের কন্ডিশনে বলা থাকে এই জিনিসগুলো এখান থেকে নিয়ে আসবে। আর এর সাথে জড়িয়ে আছে পেস্টিসাইড টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি পিটাকের নাম। কৃষিতে নীতি নির্ধারণে এই কমিটি খুবই গুরুত্বপূর্ণ। এটি গঠিত হয়েছে কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আমদানিকারকদের সংগঠন ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন সদস্যদের নেক্সাসে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত, এমনকি সরকারি গেজেটে বিধানগুলি দেখিয়ে আসছে পিটাক। 2020 সালের মার্চে আইন মন্ত্রণালয়ের সোর্স মুক্তির বিষয়ে মতামত তুলে ধরে। সেখানে বলা হয়, আমদানিতে একক উৎস নীতি থাকলে সঠিক মূল্য গুণগত মান যাচাইয়ের সুযোগ থাকে না। সেক্ষেত্রে সোর্স মুক্ত অথবা কমপক্ষে 5টি উৎস সংযোজন করতে হবে। এর 2.5 বছর পর 2021 সালের ডিসেম্বরে আমদানিতে উৎস মুক্ত নির্দেশ দেয় খোদ কৃষি মন্ত্রণালয়। একই সাথে বালানাশক উপদেষ্টা কমিটির কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করা হয়। এই নির্দেশনা আরো বলা হয়, কাঁচামাল সহযোগী উপাদান আমদানিতে দেশীয় বালানাশক কোম্পানির জন্য সোর্স মুক্ত করতে হবে। এরপর 2024 সালে অক্টোবরে উৎস মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। শুধু এটিই নয়, এলডিসিভুক্ত দেশ হয় পেটেন্ট বাংলাদেশের জন্য প্রযোজ্য না হলেও পণ্যের প্রতিযোগিতা দেশের শিল্প বিকাশে বাধা তৈরি করে রেখেছে পিটাক। তাই 2022 সালে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার। তাতে বলা হয়, ঔষধ, কৃষি, রাসায়নিক পণ্য পেটেন্ট সুরক্ষা হইতে অব্যাহতি মেয়াদ যতদিন বহাল থাকবে ততদিন পর্যন্ত সুরক্ষার আওতা বহির্ভূত থাকবে। এরই প্রেক্ষিতে 2022 সালে শিল্প মন্ত্রণালয় তা পরিষ্কার করে। ডব্লিউটিওর 2015 সালের সিদ্ধান্ত অনুযায়ী এলডিসিভুক্ত দেশে পেটেন্ট প্রযোজ্য নয়। এ কারণে মেল বক্সটি বন্ধ করা হলো। এছাড়া বাতিল করা হলো জমাকৃত সব আবেদন। পেটেন্ট প্রোটেকশন আমি দিব না, এটা ঠিক। আমাদের এখন যে মেইল বক্স আছে সেটা আমরা বন্ধ করে দিয়েছি, মেইল বক্সটা নাই। এছাড়া 2023 সালের জানুয়ারিতে শিল্প মন্ত্রণালয় বালানাশক উপদেষ্টা কমিটিতে উৎপাদকদের সংগঠন বামার 2 জন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। তবে তা 2.5 বছরে বাস্তবায়ন হয়নি। প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং রুল আছে, সেইখানেও আমার জানা মতে কোনো নির্দিষ্ট দেশ থেকে একটি পণ্য আমদানি করতে হবে, এই ধরনের কর্মকাণ্ড ওই আইন বিরোধী একটি কর্মকাণ্ড হিসাবেই বিবেচিত হবে। প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন বলছেন, প্রয়োজনে পিটাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কোনো একটি নির্দিষ্ট মন্ত্রণালয় যদি কোনো একটি কমিটি গঠন করে দেয়, তাহলে সেই কমিটির কার্যক্রম আপনার মনিটর করার দায়িত্ব সেই মন্ত্রণালয়ের। এইটার ব্যাপারে আসলে সরকারকে খতিয়ে দেখা উচিত এবং এই ক্ষেত্রে প্রয়োজনে একটা তদন্ত করা উচিত। পিটাকের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হলেও এ নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সরকার। বরং পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পিটাক সভাপতির বারবার মেয়াদ বেড়াচ্ছে। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, এনবিআর সংক্রান্ত অভিযোগ ঘরে বসে করার ব্যবস্থা আছে, কিন্তু কেউ অভিযোগ করতে চান না। যারা এত দিন সহ্য করেছেন তাদের একটা পর্যায়ে গিয়ে প্রতিবাদ করতে হবেই। শনিবার রাজধানীতে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সংস্কারে রাজনৈতিক সদিচ্ছাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, সংস্কারকে কিতাবে রাখলে হবে না, সংস্কারের চেয়েও বেশি প্রয়োজন বাস্তবায়ন। তিনি বলেন, কর দেয়া কোনোভাবেই ঐচ্ছিক বিষয় নয়, সামর্থ্য অনুযায়ী প্রতিটি নাগরিককে কর দিতেই হবে। রাজস্ব আদায়ের লক্ষ্য গত 50 বছরে ফেল করেছে, কারণ লক্ষ্যগুলো বাস্তবতার নিরিখে করা যায়নি। বরগুনার নদ নদী ও বঙ্গোপসাগরের সমানে চলছে ট্রলিং ট্রলারের মাধ্যমে মাছ শিকার। এতে নষ্ট হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ। স্থানীয় ক্ষুদ্র জেলেদের অভিযোগ, অবৈধ ট্রলিং ট্রলারের কারণে বিপাকে তারা। তবে অবৈধভাবে মাছ শিকারের জন্য এসব বিশেষ নৌকা ও জাল বন্ধে সোচ্চার বলে জানিয়েছে কোস্টগার্ড। বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্নের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট।
বরগুনার উপকূলীয় এলাকার নদ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারের কাজে জড়িত অন্তত কয়েক লাখ জেলে। তবে বেশ কিছু চক্র অবৈধভাবে ট্রলিং ট্রলার দিয়ে মাছ শিকার করায় সৃষ্টি হচ্ছে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতা। বিপাকে পড়েছেন এখানকার ক্ষুদ্র ও মাঝারি জেলেরা। স্থানীয় জেলেদের মতে অবৈধ ট্রলিং ট্রলারের সংখ্যা ৩৯টি থাকলেও বাস্তবে সংখ্যা আরও বেশি। যে পরিমাণ মাছ সমুদ্রের কিনারে নিয়ে আসে বেচার জন্য, এর চেয়ে দ্বিগুণ পরিমাণ মাছ তারা সমুদ্রে ফেলে দিয়ে আসে। ভোল মাছ, ওর ১ মণ মাছের দাম ১৫ লক্ষ টাকা। ওই মাছটা হইবে ২০ কেজি ২৫ কেজি ওয়েট, কিন্তু ওই মাছটারে ওরা মারিয়ে নিয়ে আইতেছে, দেখা যায় যে ওর ওয়েট নাই ১০০ গ্রামও। প্রশাসন করে যা পায় প্রশাসন সেইগুলাই মানে ই করে, এবং প্রশাসন করতে গেলে তাদের উপরে খেপে এই ট্রলিং এর কারণে আমাদের ইলিশের যে আমরা আগে যে পরিমাণে আমরা ইলিশ পাইতাম, ওই ইলিশগুলো আজকের মাছ পড়তেছে না। এছাড়া ট্রলিং ট্রলারের কারণে প্রতিনিয়ত মারা পড়ছে কচ্ছপ, শুষ্ক, ডলফিন, অক্টোপাস, ছোট মাছ সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী। এ নিয়ে চরম শঙ্কার কথা বলেছেন বিশেষজ্ঞরা। হ্যান্ড ট্রলিং বা অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে যে মাছ ধরছে অসাধু জেলেরা, এতে হাজার হাজার প্রজাতির মাছ নষ্ট হচ্ছে, ফলে পর্যায়ক্রমে সাগরের মাছও কমে যাচ্ছে এবং মৎস্য শিল্পের উপরে বিরূপ প্রতিক্রিয়া অনুভূত হচ্ছে। পাশাপাশি সরকারের যে রাজস্ব আয়ের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব ফেলছে। অভিযোগ রয়েছে অবৈধ এসব ট্রলিং ট্রলারের সাথে জড়িত স্থানীয় প্রভাবশালীরা। গত ১৭ জুন পাথরঘাটায় নিয়মিত অভিযান চালিয়ে ২টি অবৈধ ট্রলিং ট্রলার জব্দ করে কোস্টগার্ড। এ ঘটনায় কোস্টগার্ড অফিসে হামলা চালায় সন্ত্রাসীরা। ভাঙচুর করা হয় একটি পিকআপ ভ্যান, মোটরসাইকেল সহ বিভিন্ন স্থাপনা। হাঙ্গর থাকে, তারপরে ধরেন হচ্ছে আপনার শাপলা পাতা মাছ থাকে। এর ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে হচ্ছে মাছের ডিম থাকে, প্রবাল থাকে। এইগুলো সমস্ত কিছু তারা জালের মাধ্যমে উঠায় নিয়ে আসতেছে। দ্রুত এসব অবৈধ ট্রলার বন্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ চায় উপকূলীয় ক্ষুদ্র জেলেরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ জানাবেন ডক্টর ইউনূস। বলেছেন গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভণ্ডুলের অপচেষ্টায় তৎপর পতিত শক্তি। বিদেশ থেকে ভাড়ায় লোক এনে দেশ চালানো যায় না, বলেছেন মির্জা ফখরুল। আন্তর্জাতিক মহলের মনোভাব বোঝার তাগিদ বিশিষ্টজনদের। যুদ্ধ বিমান বিধ্বস্তে দগ্ধ আরো 2 জনের মৃত্যু, নিখোঁজ 1 জন। 2 জনকে রিলিজ দেওয়া হয়েছে, অপেক্ষায় আরো 10 জন। কৃষিখাত থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বহুজাতিক কোম্পানি, জড়িত খোদ কর্মকর্তারাও। চড়া মূল্যে কিনতে হচ্ছে কৃষিপণ্য, ব্যবস্থা নেওয়ার তাগিদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।